ইজতেমা ময়দানে জিকির আজকারের সময় পার করছেন মুসল্লিরা। আজ আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। রমজানে বাজার মূল্য থেকে কমে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত সরকারের। ভোক্তাদের ক্ষোভ, নিম্নবিত্তের পুষ্টির কথা বিবেচনা করে কর্মসূচি চালু রাখার পরামর্শ। এবং বসন্ত বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালির ফুল চাষিরা। পরিচর্যায় কাটছে সময়, শত কোটি টাকার ফুল বিক্রির আশা। ভোরের সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। যুবদল নেতার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বিএনপি। দায়ীদের বিচার দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। ফ্যাসিস্টের দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। কানায় কানায় পূর্ণ মাঠ। দলীয় নেতার বক্তব্য শুনতে শনিবার সকাল থেকেই জড়ো হন নেতাকর্মী ও এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিতেই এত আয়োজন। আব্বাস উদ্দিন সোহাগপুর মডেল কলেজ মাঠে দুপুরে শুরু হয় অনুষ্ঠান। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। দেশ বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দাওয়ার উসিলায় বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে। যে কোনো মূল্যে আমাদের বিএনপির প্রতিটা নেতা কর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে দিক নির্দেশনা দিতে হবে। এদিকে রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরের খেলার মাঠে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা অনুষ্ঠানে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সমালোচনা করেন তিনি। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে নিহত যুবদল কর্মী তৌহিদের হত্যায় জড়িতদের বিচারের দাবি করেন বিএনপি মহাসচিব। কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে মেনে নেবে না জনগণ। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। এদিন রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যৌথ বাহিনীর হেফাজতে যুবদল কর্মীর মৃত্যুতে কঠোর সমালোচনা করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। গণতন্ত্রের উত্তরণ আরো ঘটবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণপরিষদ নির্বাচনে যৌক্তিক বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার বিকেলে সংগঠনটির আলোচনা সভায় মুখপাত্র সামান্তা শারমিন বলেন, এখন গণপরিষদ নির্বাচনের দিকেই যাত্রা করবেন তারা। এ সময় তৌহিদি জনতার ব্যানারে নারীদের ফুটবল খেলায় বাধা দেওয়ার কঠোর সমালোচনা করেন নাগরিক কমিটির আহ্বায়ক।
অভ্যুত্থানকারী তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির আয়োজনে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা বিষয়ক আলোচনা সভা শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনায় উঠে আসে গণ অভ্যুত্থান, বিদ্যমান রাজনীতি, নয়া বন্দোবস্ত আর নারীর চ্যালেঞ্জ বিষয়ক প্রসঙ্গ। আলোচকরা বলেন, নারীদের ব্যাপক অংশগ্রহণের কারণেই জুলাই আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল, কিন্তু অভ্যুত্থানের পর হারিয়ে গেছেন নারীরা। আমরা নারীদেরকে পেছনে ফেলে প্রোগ্রেস নিয়ে কি সামনে আগায় যেতে পারবো? আমরা যদি নারীদেরকে সাইডলাইন করি, প্রোগ্রেসটাই সাইডলাইন হয়ে যাবে। নারীদের নানাভাবে অপদস্থ করার প্রসঙ্গ টেনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের অভিযোগ, এ বিষয়ে কাঙ্ক্ষিত ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি খুব অ্যাবসার্ড ভাবে লক্ষ্য করলাম, আচ্ছা মেয়ে তো সেই হিসেবে সামনে চলে আসছে, বা মেয়ে তো তার অতটুকু যোগ্যতা নাই, তাকে কোটায় চলে আসছে। এইভাবে প্রতি মুহূর্তে একটা হিউমিলিয়েশনের মধ্যে ফেলা। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নুসরাতকে একদমই টার্গেট করে হিউমিলিয়েট করা হয়েছিল, তখন কিন্তু আমি বলতে বাধ্য হই যে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট কোনো দেওয়া হয়নি। তৌহিদি জনতার ব্যানারে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ফুটবলারদের খেলতে বাধা দেওয়ার কঠোর সমালোচনা করেন নাগরিক কমিটির আহ্বায়ক। আপনার এমন কোন তৌহিদ একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীর এক্সারসাইজের বিষয় নেই? আপনার কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে আপনি সমাজের একটি অংশকে নিবৃত করে রাখতে চান? আপনার এমন কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা হয়? অভ্যুত্থান পরবর্তী সময়ে গণপরিষদ নির্বাচনে একমাত্র যৌক্তিক বলে মন্তব্য করেন নাগরিক কমিটির মুখপাত্র। আমরা গণপরিষদ নির্বাচনের দিকে যাব ইনশাআল্লাহ, আমাদের সেই দিকেই আমাদের যাত্রা। আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে এটাই হচ্ছে আমাদের একমাত্র যৌক্তিক নির্বাচন, আমরা বলছি গণপরিষদ নির্বাচন। বক্তারা বলেন, কেবল রাজনীতিতে অংশগ্রহণই নয়, বরং নীতি নির্ধারণ আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও রাখতে হবে নারীদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 21-এর পথ ধরে তৈরি হয়েছে জুলাইয়ের মহাবিস্ফোরণ। অসম্ভবকে সম্ভব করেছে ছাত্র জনতা। তৈরি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার পথ। অমর 21-এ বইমেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন, বাঙালিকে বারবার পথ দেখিয়েছে 21, তৈরি করেছে ঐক্য। এ সময় বিষয়ভিত্তিক লেখক পুরস্কার দেওয়ার প্রস্তাব দেন অন্তর্বর্তী সরকার প্রধান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথম বইমেলা, তাই বাঙালির প্রাণের মেলার রূপ ও আঙ্গিকে এসেছে পরিবর্তন। ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বগাথা, চিত্রিত হয়েছে শহীদদের অমর উপাখ্যান। মেলার শুরুতে এবছর সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখা ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান তিনি। এরপর স্মারক বইয়ে শোয়ের মাধ্যমে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, ভাষা শহীদদের রক্তের মধ্যে নিহিত ছিল জুলাই বিপ্লবের মহাবিস্ফোরণ। অর্ধ শতাব্দী পর তা অভ্যুত্থান হয়ে দেশ গড়ার সুযোগ হিসেবে ফিরে এসেছে। বরকত সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। 17 কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গ্রথিত হলো। 21-এর চেতনায় উদ্বুদ্ধ গণ অভ্যুত্থান পুরো জাতিকে গভীরভাবে ঐক্যবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই বন্ধন ছোট বড়, যৌক্তিক অযৌক্তিক, ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী, সকল দূরত্বের ঊর্ধ্বে। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে। বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। এ সময় বিষয়ভিত্তিক সেরা লেখক পুরস্কার প্রবর্তনের প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঠিক 6 মাসের মাথায় খুলল বইমেলার দ্বার। এবার প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে শতাধিক। সেই সঙ্গে মেলার রং, প্রতিপাদ্য আর দৃশ্যপটেও এসেছে নানা পরিবর্তন।
অপেক্ষার প্রহর শেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। শুরু হলো অক্ষরের মহোৎসব অমর ২১শে বইমেলা। জুলাই অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ৬ মাসের মাথায় খুলল এবারের বইমেলার দ্বার। সেই সঙ্গে মেলার রং, প্রতিপাদ্য আর দৃশ্যপটেও এসেছে পরিবর্তন, যেখানে ভাষা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ঠাঁই পেয়েছে ২৪শের অভ্যুত্থানে শহীদদের স্মৃতি। প্রতিবারের মতো এবারও মেলায় অংশ নিয়েছে প্রায় ৭ শতাধিক প্রকাশনা সংস্থা। পাঠকদের স্বাচ্ছন্দ্যের জন্য রাখা হয়েছে ডিজিটাল পেমেন্ট ও বই পাঠের বিশেষ জোন। থাকছে শিশু প্রহর সহ শিশু চত্বরও। এদিকে বিভিন্ন প্রকাশনীর স্টল ও প্যাভিলিয়নের কাঠামো দাঁড়িয়ে গেলেও কিছু কিছু স্টলে এখনো চলছে রংসহ সাজসজ্জা বৃদ্ধির কাজ। প্রকাশকরাও জানালেন তাদের ব্যস্ততার কথা। আমাদের ব্যস্ততাটা ডিসেম্বর থেকে শুরু হয়ে যায়। আমাদের সাজানোর কাজও অতভাবে ঠিকঠাক মতো করতে পারছে। মোটামুটি আমরা দাঁড়াইছি। প্রথম দিন কয়েকটা দিন আমাদের একটু ফ্রি গেলেও যতদিন যাবে তত ব্যস্ততা আমাদের বাড়বে। বইমেলা শুরুতেই বই কেনার চেয়ে ঘুরে বেড়াতেই আগ্রহ বেশি পাঠকদের। কোনো বই যদি আমার ভালো লাগে তখন তো কিনে নিব, আর সাধারণত দেখতেই আসছি। বই কেনার অবশ্যই ইচ্ছা আছে, কিনবো ইনশাল্লাহ। সারা বছর পরিকল্পনা করে বই মেলাটা হওয়া উচিত। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যে মাসব্যাপী প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে অমর ২১শে বইমেলা, যা ছুটির দিনে থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। বই প্রকাশের আগেই বাংলা একাডেমিকে পাণ্ডুলিপি যাচাইয়ের বিষয়ে পুলিশের অনুরোধকে হাস্যকর বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আয়োজিত ২ দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সংস্কার কমিটি গঠনের মাধ্যমে তারুণ্যের চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া বাংলা একাডেমি ঢেলে সাজানোর কথাও জানান তিনি। কোনো একজন আমাদের পুলিশের কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেওয়া উচিত, এবার না পারা গেলেও আগামীবার দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর, এটা আমাদের সরকারের নীতিমালার আশেপাশেই নাই। বাংলা একাডেমি এর পরিচালন প্রক্রিয়া, এর নীতিমালা, এমনকি পুরস্কার প্রদানে স্বচ্ছতা কিভাবে আসবে, ওই 30 জন ফেলোর আখড়ার মধ্যে যেন এটা বন্দী না থাকে, এইটার জন্য একটা সংস্কার কমিটি আমরা করব। দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা। আখেরি মোনাজাতে অংশ নিতে রাত থেকেই দূর দূরান্ত থেকে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আসছেন মুসল্লিরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন তোহা খান তামিম এবং আল আমিন তুষার। সরাসরি প্রথমে যাচ্ছি তামিমের কাছে। কিন্তু ভারত থেকে যিনি এসেছেন ভারতের মাওলানা আব্দুর রহমান, তিনি কিন্তু হিন্দি ভাষায় তার বয়ানটি পরিচালনা করছেন ফজরের নামাজের পরে যে বয়ান শুরু হবার কথা, এবং সেটা কিন্তু বাংলায় কিন্তু তর্জমা করা হচ্ছে। এবং আমরা যেমনটা দেখেছি যে এখানকার যারা মুসল্লিরা রয়েছেন এবং আশপাশের যারা রয়েছেন তারা সকলেই কিন্তু পুরো অংশ জুড়ে কিন্তু সকাল থেকেই তারা কিন্তু যত কাছে থাকা সম্ভব এই পুরো বিশাল জমায়েতে অর্থাৎ ইজতেমা ময়দানে আজ যেহেতু আখেরি মোনাজাত সকাল 9টা 9:30টার মধ্যে এই মোনাজাত শুরু হওয়ার কথা, আমরা সাধারণ মানুষ যারা রয়েছেন এখানে আশপাশের এলাকা থেকে এবং দূর দূরান্ত থেকে গাজীপুর এবং আশপাশের যারা এলাকার বিভিন্ন মানুষ রয়েছে তারা আমাদেরকে বলছিলেন যে তারা আসলে ভোর রাত থেকে কেউ 12টা থেকে, কেউ 1:30টা থেকে, কেউ 2:30টা থেকে এখানে কিন্তু এসে অবস্থান নিয়েছেন এবং এখানে বসে আছেন। তাদের মূল উদ্দেশ্য এই যে বড় একটা জমায়েত, সেই জমায়েতের সঙ্গে যে মোনাজাত হবে সেই মোনাজাতে তারা তাদের চাওয়া মহান আল্লাহ তাআলার কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে তারা জানাবেন এবং বড় জমায়েতের যে দোয়া কবুল হওয়ার যেই জায়গা, সেটা যেই সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যায় এবং তার কারণেই কিন্তু এই যে এত আগ্রহের সঙ্গে সাধারণ যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু এখানে আশপাশ থেকে আসতে শুরু করেছেন এবং গেল
গেল 3 দিন ধরেই কিন্তু বিভিন্ন আমল হয়েছে। প্রতি ফজরের নামাজ থেকে শুরু হয়ে মাগরিবের নামাজের পরে একবার বয়ান হয়েছে, তারপরে পরের দিন সকালে ফজরের নামাজের পরে বয়ান হয়, তারপরে সকাল 10টা থেকে কিন্তু তালিমের আমল প্রতিটি খিত্তায় প্রতিটি তাশকিলে ভাগ হয়ে ছোটো ছোটো দলে ভাগ হয়ে সেই প্রতিটি খিত্তায় কিন্তু আলোচনা হয়েছে। সেই আলোচনাগুলো মুসল্লিরা শুনেছেন এবং তারপরে আবারও জোহরের নামাজের পরে বয়ান হয়েছে, আসরের নামাজের পরে বয়ান হয়েছে। এভাবে কিন্তু এই 3 দিন কিন্তু আমল হয়েছে এবং এই 3 দিনের আমল শেষ হবার পরবর্তী সময়ে কিন্তু পরবর্তীতে কিন্তু আজকে কিন্তু এই যে ফজরের পরে যে বয়ান হচ্ছে সেটার মধ্য দিয়েই কিন্তু আনুষ্ঠানিকভাবে বয়ান শেষ হবে এবং ইব্রাহিম দাওলা যিনি রয়েছেন ভারত থেকে আসা আরও একজন মাওলানা, তিনি কিন্তু যেই আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক যে বক্তব্য, সেই নসিহতমূলক বক্তব্য তিনি করবেন। এবং কিছুক্ষণ আগেও আমরা বক্তব্যের মধ্যে শুনছিলাম যে এই 3 দিনে যা মুসল্লিরা শিখেছেন, এখানে আগত মুসল্লিরা তারা যেন আমল করেন, সেই অনুযায়ী যেন তারা কাজ করতে পারেন। মহান আল্লাহ তাআলার জ্ঞান এগুলো যেন তারা মহান আল্লাহ তাআলার একত্ব, বড়ত্ব এগুলো যেন তারা প্রচার প্রসার করতে পারেন সেই, এবং মহান আল্লাহ তাআলার যে জিন এবং মানুষ জাতিকে তাদের এখানে অর্থাৎ পৃথিবীতে তার ইবাদতের জন্যই পাঠিয়েছেন, সেই জায়গাগুলোই কিন্তু তারা আসলে হিসেবে। এখন এই মুহূর্তে আমাদের আরও একজন যিনি রয়েছেন, আমাদের আরেক সহকর্মী কিন্তু ইজতেমা ময়দানের অপর প্রান্তে রয়েছেন, আমরা চলে যাব তার কাছে। তামিম। তিনি কিন্তু ওখান থেকে আপনাদের তথ্য জানাচ্ছিলেন। এবং এখানকার তো কথা যদি আমি বলি যে আমরা কিন্তু মাইক্রোফোন সিস্টেম এবং অন্যান্য সাউন্ড সিস্টেমের মাধ্যমে শুনতে পাচ্ছি যে এখন যেহেতু শেষ সময়ের যে বয়ান, সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনারা এই 3 দিন অর্থাৎ মুসল্লিরা এই 3 দিন যা শিখলেন সেই সকল কিছু তারা প্রথম পর্বের শেষ ধাপ অর্থাৎ প্রথম ধাপের শেষ দিন আজকে, এবং কিছুক্ষণ আগে এখানে ফজর নামাজের আদায় করেছেন মুসল্লিরা। আদায় করার পরে তাদের যে বয়ান, সেই বয়ান এখন শুরু হয়েছে। কেন্দ্রীয়ভাবে যে বয়ান করা হচ্ছে সেই বয়ান শুরু হয়েছে। একজন শীর্ষ মুরব্বী বয়ান করছেন, চলবে এই বয়ান একেবারে সকালে যে নাস্তা, সেই নাস্তার পর্যন্ত, অর্থাৎ বলা যায় যে সকাল 8:30 9টা পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে এই বয়ান চলবে। এবং আমার পেছনে বিশাল যে প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একেবারে এখনও ভোরের আলো পুরোপুরি ফুটে ওঠেনি, অর্থাৎ কেবল আবহাওয়াটা পরিষ্কার হওয়ার যে উপক্রম সেটি হচ্ছে। পাশাপাশি এখানে কুয়াশাচ্ছন্ন একটি পরিবেশ বিরাজ করছে এবং এই শীতের মধ্যেই যারা অংশগ্রহণকারীরা রয়েছেন তারা এখানে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। এবং একই সাথে এই যে কার্যক্রমে চালিয়ে যাওয়ার পাশাপাশি ভেতরে যে যারা রয়েছেন তারা কিন্তু বয়ান শুনছেন। আর কিছুক্ষণ পরে অর্থাৎ সকাল 9টার সময় আখিরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আখিরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার জন্য অর্থাৎ এই আখিরি মোনাজাতকে কেন্দ্র করে এখন থেকে অর্থাৎ গত রাত থেকে কিন্তু মানুষের যে আনাগোনা সেটি আমরা শুনছিলাম সহকর্মী আলামিন তুষারের বক্তব্যে। তিনি জানাচ্ছিলেন আশপাশের এলাকার খবর, এবং আমরাও দেখতে পাচ্ছি যে এখানে মানুষ যেহেতু আজকে 41 জেলার মানুষ এখানে অংশগ্রহণ করেছেন এবং সকাল 9টার আখিরি মোনাজাত মধ্য দিয়ে কিন্তু এই যে আনুষ্ঠানিকতা, প্রথম ধাপের আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে এবং তারা তাদের যে গন্তব্য, কেউ বাড়িতে ফিরে যাবেন, কেউ দিনই সফরের জন্য যে নিয়াত করেছেন, চিল্লার জন্য নিয়াত করেছেন, সেই চিল্লাতে তারা চলে যাবেন। তো সেই প্রস্তুতি এখন থেকেই তারা নিচ্ছেন। এবং বলা যায় যে এই আখিরি মোনাজাতকে কেন্দ্র করে নানা ধরনের যে প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে সেটি নেওয়া হয়েছে। আশপাশে যে যান চলাচল, মূল সড়ক সহ বিভিন্ন যে অলিগলিতে যান চলাচল সেটি সীমিত রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, আমরা এমনটি মাঠ পর্যায়ে লক্ষ্য করেছি। তো বলা যায় যে এই মুহূর্তে বেশ বয়ান চলছে ফজর নামাজের পরে এবং বয়ান শুনছেন মুসল্লিরা। আর এছাড়া একটু পরে আখিরি মোনাজাত হবে এবং আখিরি মোনাজাত পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে এভাবে কিন্তু কেন্দ্রীয়ভাবে বক্তব্য চলতে থাকবে। তো এই ছিল টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার হাতে সবশেষ।
সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমা ময়দানে। বিতর্কের অজুহাত তুলে আসছে রমজানে সুলভ মূল্যে গরু ও খাসির মাংস বিক্রি করবে না প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বাজারে এর প্রভাব পড়ার শঙ্কায় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি ভোক্তা ও অর্থনীতিবিদদের। এদিকে মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা যোগান দিতে প্রস্তুত। 2020 সাল থেকে রমজান মাসে দুধ, ডিম ও মাংস বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, যেখানে বাজার মূল্য থেকে কমে এসব পণ্য পান ভোক্তারা। তবে এবার রমজানে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এতে বাজারে দাম বাড়ার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা। মাংসের যে দামটা সেটা হচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য খুব কষ্টসাধ্য। সরকারিভাবে যে মাংসটা বিক্রি আগে পরে হয়েছে, এখন যদি না হয় মাংসের দাম আরো বাড়বে। মধ্যবিত্ত পরিবার তাহলে মাংসের কাছে যেতে পারবে না। সরবরাহকারীরা বলছেন, মুরগির মাংসের জন্য ফ্রিজিং ব্যবস্থা যেহেতু করতেই হবে, সুতরাং গরু ও খাসির মাংস বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা সরবরাহ করতে প্রস্তুত আছেন। ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের সবচেয়ে বেশি চাহিদার থাকেই হচ্ছে গরুর মাংসে। গরুর মাংস এবং খাসির মাংস যদি দেয়া না হয়, আমাদের কিন্তু ওই ফ্রিজার ভ্যানটা লাগবেই, কারণ এই জায়গায় দুধ দিচ্ছেন এবং মুরগির মাংসটা দিচ্ছেন, সুতরাং আমরা কিন্তু ফ্রিজার ভ্যানটা অ্যাভয়েড করতে পারতেছি না। তো আমাদের দেখা গেছে যে দুইটা মেইন আইটেম সরে যাচ্ছে, কিন্তু ওভারহেড কস্টটা সেম থেকে যাচ্ছে। অন্যান্য বছরের ন্যায় আমরা যা করছি, আমরা এই বছরও আমরা তা করার আমাদের ইচ্ছা আছে কিংবা আমাদের প্রস্তুতি আছে, বাট এখনো যেহেতু আমাদেরকে মন্ত্রণালয় ডাকে নেই। কেন বাদ যাচ্ছে গরু ও খাসির মাংস, এমন প্রশ্নের জবাবে প্রাণী সম্পদ উপদেষ্টা সক্ষমতার ঘাটতি ও অতীত বিতর্কে তুলে ধরেন। ডিম, দুধ, মুরগির মাংসটা যাবে, আর আমরা মাছেরও চেষ্টা করছি। যেটা পাচ্ছেন না সেটা মূলত হলো ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে মাংসটা আসতো সেটা পাচ্ছেন না। মন্ত্রণালয় থেকে একটু উদ্বেগ প্রকাশ করা হচ্ছে যে আমরা যদি নিরাপদভাবে এটা দিতে না পারি তাহলে সেটা ক্ষতি হয়ে যেতে পারে। গতবার যেমন দিয়েছিল তেমনি অনেক ঝামেলাও হয়েছিল। তার মানে এই না যে সিদ্ধান্ত শেষ হয়ে গেছে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের পুষ্টির কথা বিবেচনায় নিয়ে কর্মসূচি চালু রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। উপকারভোগী কিন্তু সমাজের স্বল্প আয় শ্রেণীর মানুষ, তার মানে হলো যে এটার একটা সোশ্যাল রিটার্ন যেটা আছে সেটা কিন্তু পজিটিভ। এই ধরনের যে সমস্ত কর্মসূচি সেখান থেকে আসলে অর্থ প্রত্যাহারের তেমন কোনো ভালো যুক্তি নেই। এই জায়গাটাতে আমার মনে হয় যে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। গত বছর রাজধানীর 25টি স্থানে ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যানে ও 5টি বাজারের দোকানে প্রতিদিন 4 থেকে 4,500 কেজি মাংস বিক্রি হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানী জুড়ে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার পেছনে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং রাজনৈতিক নেতাদের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা বাড়ানো হয়েছে। দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বস্ত করেন ডিবি প্রধান। অপরাধ নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে কথা বলতে শনিবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। পুলিশের এই কর্মকর্তা জানান, সাম্প্রতিক অরাজকতা এবং অপরাধ কর্মকাণ্ডের পিছনে জড়িতদের ধরতে মাঠে তৎপরতা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা অবনতির পেছনে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ও রাজনৈতিক নেতাদের ইন্ধন আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, সব বিষয় মাথায় রেখেই কাজ চলছে। আমাদের যারা গোয়েন্দা রয়েছেন, আমাদের যারা থানা পুলিশ রয়েছেন, সকলের সহযোগিতায় আমরা শীর্ষ সন্ত্রাসী বলেন, যারা চাঁদাবাজ বলেন, ছিনতাইকারী বলেন, সবাইকে আমরা আইনের আওতায় আনার জন্য আমরা সক্রিয় রয়েছি। গত 2 মাসে বেশ কটি আলোচিত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে দাবি করে এই কর্মকর্তা জানান, ধীরে ধীরে পুলিশের মনোবল চাঙ্গা হচ্ছে। আমরা ছিনতাইকারী, যারা অন্যায়কারী সবাইকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব। বন্ধ হওয়া সিলেট ছাতক 34 কিলোমিটার রেলপথ সচল করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই রেলপথ সংস্কারে ব্যয় হবে 217 কোটি 34 লাখ টাকা। এই পথটি সচল হলে পণ্য পরিবহনের পাশাপাশি শিল্প সমৃদ্ধ ছাতকবাসী উপকৃত হবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 2022 সালের বন্যায় ছাতক গোবিন্দগঞ্জের 12 কিলোমিটার রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সেই সময় থেকে এ পথে রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
অথচ এই পথে ছাতকে উৎপাদিত 3টি সিমেন্ট কারখানার সিমেন্ট, পেপার মিল, পাথর, বালু, চুনা পাথর, শাকসবজি সহ নানা ধরনের আমদানিকৃত ফল দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হতো। ছাতক স্টেশন পণ্য পরিবহনে সফলতার জন্য পুরস্কৃত হয়েছিল। অনেক প্যাসেঞ্জার যাওয়া আসা করতো, এখন স্টেশনটা অকেজও হয়, মানুষ আর এদিকে আসতে পারে না। এই স্টেশন বন্ধ থাকায় পণ্য পরিবহনে অসম প্রতিযোগিতা চলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। স্টেশনটি চালু হলে ছাতকে উৎপাদিত পণ্য কম দামে ভোক্তাদের হাতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। লাইনটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই যাত্রীগুলা সাধারণত বাইরে উঠে আসতে হয়, ভাড়া বেশি, অনেক ঝামেলা। তাছাড়া এই যে শাকসবজি, ফলমূল যেগুলো আসে সেগুলো এখন আসতে পারে না। যদি এই রেল লাইন চালু থাকতো তাইলে আমরা সহজভাবে কম খরচে দেশের অন্যান্য অঞ্চলের সাথে পাল্লা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতাম। অন্যদিকে সিলেট ছাতক 34 কিলোমিটার রেলপথ ও স্টেশন সংস্কারে মোট 217 কোটি 34 লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 2026 সালের 30 জুন কাজ শেষ হবে। প্রকল্পের জন্য ইতোমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে দ্রুত চালু করার জন্য। চালু হলে সরকারের রাজস্ব এবং ব্যবসায়িক বহুত উন্নয়ন হবে। এখন আমাদের এগ্রিমেন্টটা চলতেছে, আমাদের আগামী মাসের 2 তারিখ থেকে উচ্ছেদ আছে। 1954 সালে বাণিজ্যিক কারণে এই রেলপথটি সিলেট রেলওয়ে স্টেশন হতে পশ্চিম উত্তরে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত নির্মাণ করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। কর্মস্থলে না থেকেও মাসের পর মাস বেতন উত্তোলন করেছেন 16 জন নার্সিং কর্মকর্তা। এর মধ্যে কেউ কেউ 22 মাস পর্যন্ত কৌশলে উত্তোলন করেছেন বেতন। তবে বেশিরভাগই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। মাসের পর মাস বিনা পরিশ্রমে বিনা বাধায় সরকারি বেতন ভাতা উত্তোলন করেছেন মেডিকেলের নার্সিংয়ের 16 জন নার্সিং কর্মকর্তা। এমন ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুরো নগরীতে। কিভাবে এই পুরো কাজটি করা সম্ভব হয়েছে সেটি জানতে উসমানী মেডিকেলে যায় সময় সংবাদ। মেডিকেলে কর্মরত নার্সদের প্রশ্ন করলে উঠে আসে সব তথ্য। কেউ কেউ 22 মাস পর্যন্ত কৌশলে বেতন উত্তোলন করেছেন। তবে এই বেতনভোগীরা এখন বেশিরভাগই দেশে নেই বলছেন নার্সিং কর্মকর্তারা। কর্মস্থলে উপস্থিত না থেকে বিভিন্ন উপায় অবলম্বন করে, অসাধু উপায় অবলম্বন করিয়া খাওয়ার মাধ্যমে এগুলা তারা টাকা উত্তোলন করেছে। কিভাবে টাকা উত্তোলন করলো, কে বা কারা এই টাকা উত্তোলনের সহযোগিতা করলো, সেটারও একটা ব্যবস্থা হোক। এমন কর্মকাণ্ডে তাদের সহযোগিতা করার অভিযোগ আছে হাসপাতালের কর্মরত 7 নার্সের বিরুদ্ধে। এদের মধ্যে তৃষ্ণা তেরেজা ডিকস্তা, আসমা আক্তার খানমকে সাময়িক বরখাস্ত করা সহ সেবা তত্ত্বাবধায়ক রিনা বেগমকেও কারণ দর্শানোর নোটিশ দেয় নার্সিং অধিদপ্তর। এদের মধ্যে আসমা আক্তার যোগদান করেন আল হারামাইন হাসপাতালের নার্সিং সুপারভাইজার পদে। তবে সেখানেও তিনি নানা অনিয়ম, আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন ঘটনায় নার্সদের কর্মস্থলে উপস্থিতির তদারকির বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বললেন নার্সিং কর্মকর্তা। আমরা আরও সতর্ক হয়েছি, আমাদের যদি কেউ ছুটিতে যায় বা যাইয়া 5 দিন ছুটি, এরপর 6 তারিখ থেকে 6 দিনের দিন থেকে অ্যাবসেন্ট করতেছে, তো সাথে সাথে আমরা অ্যাপ্লাই দিয়ে দিই। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। কেউ আছে শুধু অনুপস্থিত, কেউ আছে যে অনুপস্থিত আবার নিয়েছে টাকা, কিভাবে নিল, এগুলো বিচার প্রক্রিয়ার ভিতরে আছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের অন্যায়ের প্রশ্রয় না দেওয়া হয় এবং অন্যায় কাজ করা না হয়, সেজন্য আমরা সবাইকে নিয়ে কাজ করছি। এদিকে নার্সদের অনুপস্থিতির বিষয়টি নজরে এলে গত 8 জানুয়ারি অভিযুক্ত ওই 16 জনকে প্রতারণার মাধ্যমে উত্তোলনকৃত বেতন ভাতার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। নার্স কর্মকর্তারা কিভাবে 18,04,105 টাকা 50 পয়সা বেতন ভাতা ভোগ করেছেন সেটা নিয়ে এখন তুলপাড় সমগ্র এমএজি ওসমানী মেডিকেল কলেজ সহ সিলেট নগরবাসীদের মনে। তবে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার দাবি কর্তৃপক্ষের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।
অনৈক্য ও দুর্বলতার কারণে ফেসিবাদ যেন ফিরে আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার বিকেলে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে সিটি কর্পোরেশন আয়োজিত মাসব্যাপী বইমেলার উদ্বোধনকালে তিনি একথা বলেন। এবারের মেলায় চট্টগ্রাম ও ঢাকার 107টি প্রকাশনা সংস্থার 140টি স্টল রয়েছে। মেলা চলবে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত, আর ছুটির দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম সবকিছুই আমাদের যে জ্ঞান ভাণ্ডার সেটা সমৃদ্ধ থাকার কারণেই কিন্তু আমরা আজকে রাজপথে আন্দোলন করতে পেরেছি। যেই ঐক্য রচিত হয়েছিল 5ই আগস্ট, সেই ঐক্য যেন কোনো অবস্থাতেই কোনো শক্তি ভেঙে দেওয়ার চেষ্টা না করতে পারে। আমাদের যেন এই কথা মনে থাকে যে কোনো দুর্বলতার সুযোগে ফাঁসিবাদ ফিরে আসার চেষ্টা করতে পারে। সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছে নির্বাচন কমিশন, তাই প্রতি ফোঁটা রক্তের দাম পরিশোধ করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নাচল সরকারি মহিলা কলেজের 3 দশক পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। আমরা আমাদের সন্তানের প্রতি ফোঁটা রক্তের দাম পরিশোধ করব ইনশাআল্লাহ। সঠিকভাবে উপলব্ধি করে থাকেন আমাদের পরিবর্তনের যে প্রেক্ষাপট, তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই সচেতনভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখব। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রথম স্থান অর্জন করায় র্যালি ও আলোচনা সভা করেছে প্রতিষ্ঠানটি। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের। অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং 2025-এ লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করায় সংশ্লিষ্ট প্রমোশনাল টিমকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান ভাইস চ্যান্সেলর। সেটা অনেক দীর্ঘ হয়ে গেছে। দুর্যোগে অসহায় মানুষকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে আসা সহ ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার একমাত্র মাল্টিপারপাস অ্যাক্সেসিবল বোটটি অযত্নে অবহেলায় পড়ে আছে। মূল্যবান যন্ত্রপাতি চুরি হওয়ায় নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার এই সম্পদ। সংশ্লিষ্টরা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যা কবলিত ও উপকূলীয় জেলাগুলোর জন্য 60টি মাল্টিপারপাস অ্যাক্সেসিবল রেস্কিউ বোট তৈরি করে 2022 সালে জামালপুরে দেয়া হয় ব্রহ্মপুত্র জামালপুর 1 নামে রেস্কিউ বোট। কিন্তু গত 2 বছর ধরে বোটটি শহরের দেওয়ানপাড়া এলাকার ব্রহ্মপুত্র পারে অবহেলা অযত্নে পড়ে নষ্ট হচ্ছে। বিশাল ছাউনি থাকলেও এখন কোনো অস্তিত্বই নেই। ইঞ্জিন সহ মূল বডির ভেতরে জমে রয়েছে পানি, বিভিন্ন অংশে মরিচা ধরেছে। স্থানীয়রা বলছেন দায়িত্বহীনতার কারণে নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ। কয়েক বছর যাবত এখানে পড়ে আছে, দীর্ঘদিন যাবত অযত্নে অবহেলায়। এটা যদি কাজে লাগানো যাইতো তাহলে মানুষের উপকার হইতো। পড়াশোনার কোনো উদ্যোগ নাই, উদ্যোগের অবহেলায় এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। কাজে না লাগায় এই যে ফেলে রাখছে, আপনার পার্স চুরে গেছে, অনেক যন্ত্রাংশ মানুষ খুলে নিয়ে চলে গেছে। বোটগুলো যেন সংস্কার করা হয়, সংস্কার করে এগুলো যেন আবার কাজে লাগায়। তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন প্রকল্পে বোটটি দেখভাল করতে নিয়োগ দেওয়া হয়েছিল ক্রু। বেতন বন্ধ হওয়ায় তারা সেটি দেখছেন না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মেরামতের ওইরকম কোনো বরাদ্দ নাই। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সবাই সেটি আলোচিত হয়েছে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রায় অর্ধ কোটি টাকার এই রেস্কিউ বোটের দৈর্ঘ্য 54 ফুট ও প্রস্থ 12.5 ফুট, যা ঘন্টায় 7 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। সময় সংবাদ, জামালপুর। ভোরের সময়ে এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে থাকবেন সাখাওয়াত হোসেন শাহ। ধন্যবাদ রোজা। অন্যতম গুরুত্বপূর্ণ নদী কুশিয়ারা, যার শাখা প্রশাখা জুড়ে বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু আজ এই নদীর অস্তিত্ব বিপন্ন।
প্রতিদিনই নদী ভাঙন বেড়ে বিপর্যস্ত হচ্ছে শত শত মানুষের জীবন। নদীর বাঁধ মেরামত না করা ও অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে তীব্র হচ্ছে ভাঙন। এতে চরম শঙ্কায় রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। রাশেদ আহমেদ খানের তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জের নবীগঞ্জের কুশিয়ারা নদী একসময় ছিল প্রাকৃতিক সম্পদ ও কৃষকদের জীবিকা নির্বাহের প্রধান উৎস। আজ তা হয়ে উঠেছে এলাকার জন্য ভয়ানক আতঙ্কের নাম। নদী ভাঙনের ফলে প্রতি বছর শত শত পরিবার তাদের বসতভিটা, ফসলি জমি এবং সম্পদ হারাচ্ছে। দিঘলবাগ, আহমদপুর, কুমারকাদা, গালিমপুর, মাধবপুর, ফাদুল্লাহ ও মথুরাপুর সহ আশপাশের কয়েক গ্রামের বাসিন্দা শিকার হচ্ছেন এই ভাঙনের। অন্যদিকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ গভীর হচ্ছে। এতে পাড়ের মাটি দুর্বল হয়ে তীব্র হচ্ছে ভাঙন। প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও কিছুদিন পরেই চলে বালু উত্তোলন। বাড়ির পানি উঠে যায় না জলে ড্রেজারের কারণে মানে এত অতিরিক্ত ভাঙা ভাঙতেছে, মানে কোয়ার মতো নাই। আমরা যে অসহায় মানুষরা আছি বট হইরা দিনতে আমরা বাঁচতে পারবো, নাইলে বাঁচা বড় দায় নাই। সমাধান হইতো, কারণ আমরা তাহার মতন নাই। আমরা কসবা গ্রামও ভাঙন রোধে নদী খনন এবং পার রক্ষায় কাজ শুরু হয়েছে জানায় স্থানীয় প্রশাসন। ইমার্জেন্সি বেসিসে কাজ করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। অলরেডি আমরা ইতিমধ্যে পাককলন করেছি, আমরা জরিপ কাজ শেষ করছি। উন্নয়নমূলক কোনো প্রজেক্টের মাধ্যমে যাতে এইটা পুনর্নির্মাণ করা হয় বা এটা হচ্ছে উন্নয়নমূলক কোনো প্রজেক্ট নেওয়া হয়, যাতে করে আমরা এই ধরনের বন্যা এবং আকস্মিক বন্যার মাধ্যমে যাতে মানুষের ঘরবাড়িতে পানি না আসে সেটা যাতে ঠেকানো যায়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নদী ভাঙনের কারণে কুশিয়ারা তীরবর্তী শতাধিক পরিবার বাড়িঘর হারিয়েছে এবং প্রায় 500 একর কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। রাজশাহীতে দিনের তুলনায় সকাল ও রাতে শীত অনুভূত হচ্ছে বেশি। এ বিষয়ে আরও খবর জানাতে নগরীর বিনোদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। ঘন কুয়াশায় আবৃত চারপাশ, যদি বলি যে এমন কুয়াশায় দৃশ্যসীমা নেমে এসেছে কয়েক হাত দূর পর্যন্ত। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নগরীর আমচত্বর এলাকায়। আমরা কিছুক্ষণ আগেও এখন যে কুয়াশা তা কম দেখেছি, কিন্তু দিনের বেলা যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার ঘনত্ব। এখন পর্যন্ত দিনের আলো কিন্তু অনেকটাই স্পষ্ট, তবে এখন পর্যন্ত বিভিন্ন যানবাহনকে কিন্তু হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাফেরা করতে হচ্ছে। আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে বলেছে যে সকাল 6টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.7 ডিগ্রি সেলসিয়াস। তবে প্রকৃতিতে বাতাস কম থাকায় শীত কিন্তু খুব বেশি অনুভূত হচ্ছে না। তবে আজকে আমরা অন্যান্য দিনের তুলনায় সকালটিতে আমরা কুয়াশা দেখছি অনেক বেশি। এই কুয়াশার জন্য কিন্তু বেশি বিপাকে পড়েছেন যারা গাড়ির চালক রয়েছেন, রাস্তায় বের হয়েছেন জীবিকার তাগিদে, তারা কিন্তু বেশি বিপাকে পড়েছেন। যদি বলি যে কয়েক হাত দূর পর্যন্ত কিন্তু রাস্তা দেখা যাচ্ছে না এবং সব দিকেই কিন্তু কুয়াশার এই ঘনত্ব বেড়েছে। গত কয়েকদিন থেকে আমরা দেখছি যে রাজশাহীতে এই ভোর এবং সকালবেলাতে কুয়াশা এবং শীত অনুভূত হয় কিছুটা বেশি, এবং যখন সূর্য উঠে যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শীতের তীব্রতা কমে যায় এবং বিকেল থেকে রাতের বেলা কিন্তু আবার শীতের পরিমাণ বাড়ে। তবে জানিয়ে রাখি যে রাজশাহীতে চলতি বছরে অন্যান্য বছরের তুলনায় খুব বেশি শীত কিন্তু এই বছর আমরা লক্ষ্য করি নেই, এবং যে সর্বোচ্চ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে আমরা দেখেছি। এবং এই পর্যায়ে যেটি মনে হচ্ছে যে স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছে যে এখন থেকে সামনের দিনগুলোতে শীত কমে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। শীত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এক কথায় বলা যায় যে আজকে শীত অনুভূত হচ্ছে কিছুটা কম, তবে কুয়াশার পরিমাণ অনেক বেশি। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শীতের সর্বশেষ খবর। বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুল চাষিরা। হাতে মাত্র আর কয়েকটা দিন, তাই ফুলের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে চাষিদের। তাদের দাবি এই 3 দিবসে অন্তত 100 কোটি টাকার ফুল বিক্রি হবে।
আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, লিলিয়াম, চন্দ্রমল্লিকা সহ নানা জাতের ফুল। পুরো গদখালি পানিসারা অঞ্চল সেজেছে ফুলের সাজে। মাঠে মাঠে শোভা পাচ্ছে হৃদয় আকৃষ্ট করা এসব ফুলে। ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ও এর আশপাশের এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হয় ফুল। চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে ফুলের উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আসন্ন বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ফুল চাষিরা। উৎসব পর্যন্ত ফুল ধরে রাখতে পোকার আক্রমণ ও পচন রোধে নিচ্ছেন পরিচর্যা। ভালো দাম পাওয়ার আশা চাষিদের। সামনের দিনগুলোতে মনে হয় আমরা একটা ভালো দাম পাবো। আমি আশা করছি আমি 5 থেকে 6 লাখ টাকার ফুল বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। প্রায় 3 থেকে 4 লাখ টাকা এই বছর খরচ হয়েছে এবং আমার টার্গেট আছে, আশা করি 8 থেকে 10 লক্ষ টাকা ফুল বেচতে পারবো। অনুষ্ঠানটা উপলক্ষে যে টাকাটা আসে বা যে টাকাটা আমরা পাই, এই টাকাটা হয়তো আমাদের লাভের দিকে একটু আগে নিয়ে যায়। আসন্ন 3 দিবসকে ঘিরে অন্তত 100 কোটি টাকার ফুল বিক্রি হবে আশা ফুল ব্যবসায়ীদের। 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন এই কেন্দ্র করে আমাদের এখানে চাষিরা যে পরিমাণ মাঠে ফুল মজুদ আছে, উৎপাদন খুব ভালো হয়। ইনশাল্লাহ এখান থেকে 100 কোটি টাকার উপরে আমরা ফুল বিক্রি করবো এমনটা আশা করতেছি। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 600 হেক্টর জমিতে ফুলের চাষ হয় এবং ব্যবসায়ের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ জড়িত। সময় সংবাদ, যশোর। অপার সম্ভাবনা থাকার পরও পিছিয়ে থাকা নেত্রকোনার দুর্গাপুর কর্মকান্ডার পর্যটন খাতকে এগিয়ে নিতে নানা উদ্যোগ নিল সরকার। নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের ইউনিট স্থাপন সহ বিভিন্ন সেবার উদ্যোগ নেওয়া হয়েছে, যা চালু হলেই কেটে যাবে এলাকার পর্যটন খাতের মন্দা। আবু সুফিয়ানের তোলা ছবিতে আলপনা বেগমের রিপোর্ট। পাহাড়ি সীমান্তবর্তী উপজেলা নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা। নদী আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি এই অঞ্চল পর্যটকদের কাছে যেন স্বর্গরাজ্য। প্রতি বছর সাদামাটির পাহাড়, সুমেশ্বরী নদী, বিজয়পুর জিরো পয়েন্ট সহ সব পর্যটন স্পট দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসুদের আনাগোনা লেগেই থাকে। কিন্তু পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না হওয়ায় সম্ভাবনাময় এ খাতটি ক্রমেই মুখ থুবড়ে পড়ছিল। অবশেষে পিছিয়ে থাকা জেলার এই পর্যটন স্পটকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে পর্যটনকে বিকশিত করতে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। এতে খুশি পর্যটক ও স্থানীয়রা। এটা কিন্তু ন্যাচারাল বিউটি দেখে অন্যান্য এরিয়া থেকে খুব ভালো। সো দ্যাটস ওয়াই এইটারে প্রমোট প্লাস হলো যে ইনফ্রাস্ট্রাকচার আছে ওইগুলো ডেভেলপ করা খুব বেশি দরকার। মানুষ তেমনি পাহাড়ে গেলে একটু ভয় ভয় ফিল করে তারা। এখন পুলিশ আছে আমার মানে এখানে আর কোনো ভয় নাই। রাস্তাঘাটটা একটু উন্নত হলে এখানে প্রচুর পর্যটক সম্ভাবনা একটা এরিয়া। জেলাকে পর্যটন বান্ধব করতে উন্নত সেবা দিতে সব ধরনের উদ্যোগের কথা জানালো ট্যুরিস্ট পুলিশ। এই নেত্রকোনা জেলার দুর্গাপুর, কলমাকান্দা এখানকার যে পর্যটন স্পটগুলো আছে সেখানে আমরা কিছু পুলিশ হেল্প ডেস্ক এবং ইনফরমেশন সেন্টার এগুলো স্থাপন করার উদ্যোগ নিয়েছি। সারা বছর কম বেশি পর্যটকদের আনাগোনা থাকলেও শুধু নভেম্বর থেকে মার্চ পর্যন্ত লাখো মানুষ ঘুরতে আসেন নেত্রকোনায়। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা। প্রণোদনার বিদসার ও মনু নদীর সেচ প্রকল্পের পানি পেয়ে মৌলভীবাজারের সব হাওর ও ফসলি জমিতে বোরো চাষাবাদের ধুম। এরই মধ্যে প্রায় 60% জমিতে চাষাবাদ সম্পন্ন হয়েছে। কৃষি বিভাগ বলছে বোরোর ফলন বাড়াতে এবছরে হাওরে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত 1000 হেক্টর জমিতে আবাদ হয়েছে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ হাওর ও ফসলের মাঠে ফসল আবাদের ধুম। মনু সেচ প্রকল্পের পানি পেয়ে এবার মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার হাওর কাওয়াদেঘি পাড়ে আগেভাগে শুরু হয়েছে বোরো চাষাবাদ। মাঘের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ভোর থেকেই জমি প্রস্তুত ও হালি চারা রোপণ কাজ করছেন কৃষক। একই অবস্থা হাকালুকি সহ জেলার হাইল, কাঞ্জা সহ সবকটি হাওরে। তবে চারা রোপণের পর কোনো এলাকায় পোকার আক্রমণে কিছুটা শঙ্কিত চাষিরা। অন্য বছর চেয়ে এবার জিও পালা, ধানের কিসিম পালা। ধানও তো
হুক হুক বিভিন্ন জাতের আইয়া কৃষক কিভাবে ঠিকঠাক কিছু রয়েছে 14 জাতের ধান এবং কিছু 92 জাতের ধান রয়েছে। আর আশা করলাম যে আমরা গতবার থেকে এবার একটু ফলন ভালো হইতে, এবার আবহাওয়াটা ভালো আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বোরোর উৎপাদন বাড়াতে এবছর জেলায় 47,000 কৃষককে বিনামূল্যে সার বীজ দেওয়া হয়। এতে কৃষকরা ব্যাপক উৎসাহ নিয়ে বোরো আবাদ করছেন। ক্যানেলগুলোর সংস্কার এবং পানি ব্যবস্থাপনার উপরে কৃষকদের, ক্ষেতমজুর কৃষকদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করা। ইতিমধ্যে তারা সেচ নালাগুলা সংস্কার করেছে, পাশাপাশি তারা বিভিন্নভাবে চেষ্টা করছে কৃষক ভাইদেরকে যাতে সেচ দিয়ে আবাদটা সচল রাখা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 62,100 হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদন ধরা হয়েছে 2,55,231 মেট্রিক টন চাল, যা গত বছরের চেয়ে 5,589 মেট্রিক টন বেশি। সময় সংবাদ, মৌলভীবাজার। হবিগঞ্জে হাওরে দেশীয় মাছের সরবরাহ বাড়ায় বাজারে দাম রয়েছে সহনীয় পর্যায়ে। হবিগঞ্জের দেশীয় মাছের সর্ববৃহৎ পাইকারি বাজার বসে শায়েস্তানগর মাছ বাজারে। বিভিন্ন হাওর নদী থেকে দেশীয় মাছ সংগ্রহ করে জেলেরা ভোরে নিয়ে আসেন এই বাজারে। সেখানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। তীব্র কুয়াশার কারণে হবিগঞ্জের হাওরগুলোতে মাছ সরবরাহ কিছুটা ব্যাঘাত ঘটলেও হবিগঞ্জের যে শায়েস্তানগর মাছ বাজার আছে, এই মাছ বাজারে প্রচুর মাছ আমরা দেখেছি সকাল থেকে উঠেছে। এবং আমরা কথা বলেছিলাম যারা মাছ ব্যবসায়ী আছেন, তারা জানিয়েছেন যে মাছের যে সরবরাহ, এই সরবরাহ গত 15 দিনের তুলনায় কিছুটা ব্যাঘাত ঘটলেও তীব্র কুয়াশার কারণে যারা জেলেরা আছেন তারা মাছ শিকারে কিছুটা অনীহা প্রকাশ করেছেন। এবং যে কারণে কিছুটা সরবরাহ কমলেও মাছের যে দাম আছে তা এখনো বর্তমানে অনেকটা সহনীয় পর্যায়ে আছে। আমরা কথা বলেছিলাম যে মাছের যারা ব্যবসায়ী আছেন, যারা পাইকার আছেন এবং যারা খুচরা ক্রেতা আছেন, তারা জানিয়েছেন যে বাজারে মাছের দাম বর্তমানে অনেকটাই সহনীয় পর্যায়ে আছে। এবং এখানে যে মাছগুলো আছে, এখানে বোয়াল 700 টাকা কেজি এবং মাগুর 800 টাকা, 700 টাকা, তারপর কাতলা এখানে 300 থেকে 400 টাকা। এছাড়াও যে দেশীয় মাছগুলো আছে অনেকগুলা কেজি হিসাবে বিক্রি হয়। তারা জানিয়েছেন যে মাছ ব্যবসায়ী যারা আছেন যে হবিগঞ্জে যে গত 1 মাস থেকে হবিগঞ্জের হাওরগুলোতে প্রচুর মাছ ধরা দিয়েছে এবং যে কারণে মাছের দাম অনেকটা কম ছিল। তো আমরা কম থাকার পরে কিছুদিন গত 2 সপ্তাহ এবং সত্য প্রবাহের কারণে এখানে যে মাছের সরবরাহ কিছুটা ঘাটতি দেখা দিয়েছে এবং ঘাটতির কারণে মাছের দাম যদিও কিছুটা বেড়েছে, তারপরেও এই বাজারে অন্যান্য বাজারের তুলনায় মাছের দাম অনেকটাই কম। আমরা কথা বলেছিলাম যে মাছ ব্যবসায়ীদের সাথে, যারা বাজার কমিটিতে আছেন তারা জানিয়েছেন যে মাছের যে এখানে তারা বেচা কেনা করেন, এই বেচা কেনা করতে তাদের এখানে কোনো ছাউনি না থাকার কারণে একটি বড় ধরনের সমস্যা হয়। এবং বিশেষ করে যারা কুয়াশা এবং বৃষ্টি আসলে পর তারা তাদের যে মাছ ব্যবসায়ীরা এবং ক্রেতারা তারা যাওয়ার কোথাও জায়গা থাকে না। এবং যে কারণে তারা একটি দাবি জানিয়েছেন জেলা প্রশাসকের কাছে, তাদের যে এখানে মাছ ব্যবসায়ীরা যারা আছেন তারা যাতে নির্বিঘ্নে মাছ বিক্রি করতে পারেন, সেই জন্য তারা এখানে একটা ছাউনি তারা তাদের করার জন্য দাবি জানিয়েছেন। এছাড়াও যে মাছ ব্যবসায়ী আছেন, মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই বাজারে শায়েস্তানগর মাছ বাজার জেলার সবচেয়ে বড় বাজার এটি এবং এই বাজার থেকে মাছ কিনে এখানে ঢাকা, চট্টগ্রাম সহ জেলার বিভিন্ন এলাকায় এখানে মাছ নিয়ে যান যারা পাইকারি ক্রেতা আছেন। তো আমরা কথা বলেছিলাম যারা খুচরা ব্যবসায়ী আছেন এবং খুচরা ব্যবসায়ী তারা জানিয়েছেন যে এখানে যে মাছ আছে, এই মাছ তুলনামূলকভাবে অন্যান্য বাজার থেকে কম হওয়ার কারণে এখানে সকাল থেকে বিভিন্ন যারা ক্রেতা, পাইকারি ক্রেতারা এখানে ভিড় করেছেন এবং এই মাছ বাজার তারা একটি উন্নত চান, এটাই তাদের একটি দাবি। তো এই ছিল আজকে হবিগঞ্জ শায়েস্তানগর মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে। পার্লামেন্টে অভিবাসন আইনে কঠোর করার প্রস্তাবিত পরিকল্পনা বিল পাশ হয়নি। তবে বিল পাশে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল এএফডিকে সমর্থন করায় কঠোর সমালোচনার মুখে পড়েছে উদারপন্থী রাজনৈতিক দল সিডিইউ ও দলটির প্রধান চ্যান্সেলর পদপ্রার্থী মেটস। বিতর্কিত সেই অভিবাসন নীতি কেন পাশ হলো না তা নিয়ে জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া।
জার্মানির পার্লামেন্টে নানা তর্ক বিতর্ক ও সমালোচনার পর অবশেষে মুখ থুবড়ে পড়ল অভিবাসন নীতি কঠোর করার পরিকল্পনা বিল। শুক্রবার জার্মান পার্লামেন্টে বহুল আলোচিত প্রস্তাবটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। এতে দেশটিতে বসবাসরত রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী ও শরণার্থীদের মধ্যে কিছুটা হলেও সংখ্যা কমার পাশাপাশি রাজনৈতিক মহলেও স্বস্তি ফিরেছে। এদিন বিকেল থেকেই দেশটির পার্লামেন্টে উত্থাপিত অভিবাসন ও শরণার্থী নীতি আরো কঠোর করার প্রস্তাবের উপর পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে এমন সব দলের মধ্যে শুরু হয় আলোচনা সমালোচনা। ঘণ্টার পর ঘণ্টা চলে বহুমুখী তর্ক বিতর্ক। পরে ভোটাভুটিতে অভিবাসন নীতি কঠোর করার প্রস্তাবটি থেকে সরে আসতে বাধ্য হয় সব দল। এর আগে জার্মান পার্লামেন্টে সিডিইউর তোলা অভিবাসন আইন কঠোর করার প্রস্তাবের তীব্র সমালোচনা করেন বিশ্বব্যাপী অভিবাসী বান্ধব হিসেবে পরিচিত একসময়ে দলটির প্রাণ ও দেশটির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। এক বিবৃতিতে তিনি বলেন, এএফডির সহযোগিতা নিয়ে এমন অমানবিক প্রস্তাব পাস জার্মানির গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দেওয়ার মতো। এদিকে জার্মানিতে অভিবাসন নীতি কঠোর করতে সিডিইউর প্রস্তাবে দেশটির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল এএফডির সহায়তা নেয় জার্মানি জুড়ে বিক্ষোভ শুরু হয়। কোলন, হামবুর্গ, মিউনিক ও লাইপজিগ সহ অন্যান্য শহরে অনুষ্ঠিত এসব সমাবেশ থেকে নব্য নাৎসি দল হিসেবে পরিচিত এএফডি, সিডিইউ ও দলটির চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্জের তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। আমি এখন দাঁড়িয়ে আছি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ থেকে এবারের নির্বাচনে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্জের একটি নির্বাচনী প্ল্যাকার্ডের সামনে। এবারের নির্বাচনে অর্থনীতি, কর্মসংস্থান ও অভিবাসন এই তিনটি বিষয়ে জোর দিচ্ছেন এই চ্যান্সেলর পদপ্রার্থী। তবে জার্মানির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগেই অভিবাসন আইন কঠিন করার প্রশ্নে সমালোচনার মুখে পড়ে কিছুটা হলেও জনপ্রিয়তা হারিয়েছেন এই চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্জ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে এক মতবিনিময় সভার আয়োজন করেছে যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ সভায় বাংলাদেশি ব্যবসায়ীদের অগ্রগতি, বিনিয়োগের সুযোগ এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালেক, সাবেক সভাপতি শাহকির বখত ফারুক, ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াত নুরুজ্জামান, ফাইন্যান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান সহ আরও অনেকে। বক্তারা বিসিসিআইয়ের ভূমিকা ও ভবিষ্যতে বাংলাদেশের উদ্যোক্তাদের বিশ্ববাজারে আরও এগিয়ে নিতে সংগঠনের কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাহাড়ি শহর শেটিউডু অক্সে আয়োজিত হয়েছে হট এয়ার বেলুন উৎসব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন ৬৫ জন স্থানীয় পাইলট। স্থানীয় সময় রোববার শেষ হবে ৯ দিনব্যাপী এই আয়োজন। বরফে ঢাকা শুভ্র পাহাড়ি অঞ্চল ধরে আকাশের মধ্যে রং বেরঙের বেলুন উড়ে বেড়ানোর এই দৃশ্যটি সুইজারল্যান্ডের পাহাড়ি এলাকার শহর শেটিউডিঅক্সের উপলক্ষ হট এয়ার বেলুনের একটি বিশেষ উৎসব। অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বহু মানুষ, ছিলেন ৬৫ জন পাইলটও। সুইজারল্যান্ডের পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই শহরটি পরিচিত চমৎকার বাতাসের জন্য, বিশেষ করে এমন হাওয়া বেলুন উড়ে বেড়ানোর জন্য সুবিধাজনক। এ কারণেই স্থানটিকে বেছে নেওয়া হয় এই উৎসবটির জন্য। বেলুনে পাইলটের পাশাপাশি ছিলেন আরোহীরা। পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদযাপন উপভোগ করেন। প্রত্যেকবারই আলাদা। উড়ে বেড়ানোর প্রতি আমার আগ্রহ আমি ১৬ জন আরোহীর সঙ্গে শেয়ার করেছি। এটা সত্যি আমার আগ্রহের জায়গা, কারণ গ্রীষ্মকালে কখনো ভোর ৩টায় উঠে আবহাওয়া চেক করে আরোহীদের সঙ্গে দেখা করতে হতো। গ্রীষ্মকালে আমাদের রোদের তাপের জন্য সকালেই উড্ডয়ন করতে হয়। ১৯৯১ সাল থেকে আমি ৩২টি দেশে ঘুরেছি, কিন্তু আমি আলপাস পার্বত্য এলাকায় ঘুরতে খুবই ভালোবাসি। Now I've been flying since 1991 in 32 countries. প্রতি বছর আয়োজিত উৎসবটিতে থাকে নানা আকার ও রঙের বেলুন, থাকে বিভিন্ন ধরনের এয়ার ডিসপ্লে। এটি ১৯৭৯ সালে প্রথমবারের মতো উদযাপিত হয়। স্থানীয় সময় রোববার এবারের মতো আয়োজনের শেষ হবে। কাকুলি আখতার, সময় সংবাদ। বিদ্রোহ করা ১৮ ফুটবলারকে নিয়ে ভাবছেন না নারী দলের হেড কোচ পিটার বাটলার। আপাতত তার ভাবনা তরুণ ফুটবলারদের ঘিরে।
সাবিনা সানজিদারা যোগ না দিলেও ক্যাম্পে থাকা বাকি ১৩ ফুটবলার নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করছেন কোচ। মহাসংকটে দেশের নারী ফুটবল অনুশীলন ইস্যুতে মেরুর দুপ্রান্তে অবস্থান বিদ্রোহ করা 18 ফুটবলার ও হেড কোচ পিটার বাটলারের। সাবিনা সানজিদারা না এলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে 13 ফুটবলার নিয়ে অনুশীলনের পর বাফুফেতে জিম সেশন করেছেন ব্রিটিশ কোচ। তাতেই দীর্ঘদিন পর ফুটবল ফিরল তার আপন ঠিকানায়। জুনিয়ররা যখন অনুশীলন ও জিমে ব্যস্ত তখনও নিজেদের দাবিতে অনড় সিনিয়ররা। কোনো অবস্থাতেই বাটলারের অধীনে অনুশীলন করবেন না তারা। বাফুফে ক্যাম্পে পার করেছেন দিন, তবে তাতে বিচলিত নন ব্রিটিশ কোচ। আপাতত তার ভাবনা তরুণ ফুটবলারদের ঘিরেই। বিদ্রোহ করা নারী ফুটবলাররা না এলেও বাকিদের নিয়ে অনুশীলন চালিয়ে যেতে চান হেড কোচ। উদীয়মান ফুটবলাররাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বলে প্রত্যাশা তার। কারা এলো না সেটা আমি কি করে ঠিক করব, আমার সেটা নিয়ে আগ্রহও নেই। আমি পেশাদার কোচ, যাদের পেয়েছি তাদের নিয়েই কাজ করেছি। এখানে এক ঝাঁক তরুণ ফুটবলার আছে যাদের অনেক সম্ভাবনা রয়েছে, তারা দেশকে সার্ভিস দেবে। অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড়রাও যোগ দিচ্ছে। এদিনও নারী ফুটবলারদের সঙ্গে দফায় দফায় বসেছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। তবে কোনো সুরাহা করতে পারেননি তিনি। ফুটবলারদের বড় অংশ অনুশীলন না করলেও আসন্ন প্রীতি ম্যাচে তার প্রভাব পড়বে না বলে জানান নারী কমিটির চেয়ারম্যান। যে মেয়েরা ক্যাম্পে থাকবে, ট্রেনিং করবে এবং খেলতে যাবে, এটাই আমাদের চাওয়া। আমি চেষ্টা করেছি ওদেরকে বোঝাতে যে তোমরা যেটা করছো সেটা করো না, এটা ফুটবলের জন্য, তোমাদের জন্য কারোর জন্যই ভালো না, দেশের জন্য কারোর জন্যই ভালো না, তোমরা ওই জায়গা থেকে ফিরে আসো। এদিকে প্রথমবারের মতো সভা করেছে নারী ফুটবলের সমস্যা সমাধানে বাফুফের গঠিত বিশেষ কমিটি। বিদ্রোহ করা ফুটবলারদের ছাড়াও কোচের সঙ্গে বসবে তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আগামী মৌসুমে ব্যস্ততম সময় পার করবে দেশের ঘরোয়া ফুটবল। বিপিএল, ফেডারেশন কাপ সহ 5টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাফুফের লীগ কমিটির। দীর্ঘদিন পর মাঠে ফিরছে স্বাধীনতা ও কোটি টাকার সুপার কাপ। লিগের মাঝপথেই চলবে এই টুর্নামেন্টগুলো। দেশি ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কাপ। এদিকে আগামী মার্চে এশিয়ান কাপের বাছাই সামনে রেখে বিপিএলের দ্বিতীয় পর্ব শুরুর পরিকল্পনায় পরিবর্তন এনেছে বাফুফে। এপ্রিলের পরিবর্তে চলতি ফেব্রুয়ারির মাঝামাঝি লিগের দ্বিতীয় পর্ব শুরুর সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লীগ কমিটি। নারী ফুটবল ইস্যুতে টালমাটাল অবস্থা দেশের ক্রীড়াঙ্গনে। এর মধ্যেই দেশের ঘরোয়া ফুটবলের নানা বিষয় নিয়ে আলোচনায় বাফুফের লীগ কমিটির প্রথম সভা। সেখানে এবার বড় সব পরিবর্তন আর চমকের সিদ্ধান্ত জানালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশের ঘরোয়া ফুটবলে বিপিএল আর ফেডারেশন কাপ ছাড়া নিয়মিত মাঠে গড়ায় না কোনো টুর্নামেন্ট। বারবার করে কোটি টাকার সুপার কাপ আয়োজনের ঘোষণা দিলেও আলোর মুখ দেখেনি তা। এবার শুধু বিপিএল কিংবা ফেডারেশন কাপ নয়, আরও 3টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা লীগ কমিটির। আগামী মৌসুমে বিপিএল, ফেডারেশন কাপ, চ্যালেঞ্জ কাপ, সুপার কাপ ও স্বাধীনতা কাপ আয়োজন করতে যাচ্ছে বাফুফে। চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরুর পর লিগের শেষে দেশি ফুটবলারদের নিয়ে স্বাধীনতা কাপ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। আগামী সিজনে আমরা আমাদের প্রস্তাবিত ক্যালেন্ডারে 5টি টুর্নামেন্টের কথা রেখেছি। সেটা হচ্ছে চ্যালেঞ্জ কাপ, যেটা এবার অনুষ্ঠিত হচ্ছে, ফেডারেশন কাপ, সুপার কাপ, লিগের পাশাপাশি আরেকটা টুর্নামেন্ট যেটা ইন্ডিপেন্ডেন্স কাপ, শুধুমাত্র স্থানীয় প্লেয়ারদের নিয়ে যেটা হবে সেটা, এবং লিগ শেষ হলে সেটা অনুষ্ঠিত হবে। এদিকে আগামী মার্চে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে বিপিএল এর দ্বিতীয় পর্ব শুরুর ভাবনায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারির মাঝামাঝি লিগের দ্বিতীয় পর্ব শুরুর সিদ্ধান্ত পেশাদার লীগ কমিটির। আগামী মাসে আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্প রয়েছে, তো জাতীয় দলের স্বার্থের কথা বিবেচনা করে আমাদের আগে যেটা সিজনের শুরুতে আমরা যেটা বলেছিলাম যে এপ্রিল মাস থেকে আমরা বিপিএল এর সেকেন্ড উইন্ডোটা শুরু করব। জাতীয় দলের থেকে একটা অনুরোধ এসেছে যেন খেলোয়াড়রা খেলার মধ্যে থাকে, তো সেই জন্য আমরা বিপিএল এর সেকেন্ড লিগটা শুরু করতে যাচ্ছি 21 ফেব্রুয়ারি থেকে। চলতি ফেডারেশন কাপের ফাইনালে ওঠার কোয়ালিফায়ারের 3 ম্যাচ ভিন্ন ভিন্ন সপ্তাহে আয়োজনের পরিকল্পনা ছিল লীগ কমিটির। পরিবর্তন আনা হয়েছে সেখানেও। এছাড়াও আগামী মৌসুম থেকে বিপিএল এর একাদশে একজন করে অনূর্ধ্ব 20 ফুটবলার খেলানোর বিষয়টিও বাধ্যতামূলক করেছে লীগ কমিটি। ফেডারেশন কাপের ফাইনালে ভেন্যু নির্ধারিত হচ্ছে ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং ফেডারেশন কাপের সূচিতে কিছুটা পরিবর্তন আমরা এনেছি। সেটা হচ্ছে কোয়ালিফায়ার 1 এবং কোয়ালিফায়ার 2, সেটা 2 সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা আমরা একই দিন অনুষ্ঠান করব 8 এপ্রিল, এবং কোয়ালিফায়ার 3 হবে 15 এপ্রিল
এবং ফাইনাল যেটা ছিল সেটা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসে 22 তারিখে। স্কোয়াডে 23 জন যে থাকে তার মধ্যে 3 জন আন্ডার-20 প্লেয়ার থাকতে হবে এবং বেস্ট 11-এ একজন আন্ডার-20 প্লেয়ার থাকতে হবে। এছাড়াও বিএসএল শুরু হবে আগামী 4 মার্চ। অংশগ্রহণকারী 11টি ক্লাবের মধ্যে শীর্ষ 2 দল উঠবে প্রিমিয়ার লিগে, আর সর্বনিম্ন 2 দল প্রথম বিভাগে অবনমিত হবে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খিরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা। মোনাজাতে অংশ নিতে রাত থেকেই দূর দূরান্ত থেকে জড়ো হন মুসল্লিরা। রমজানে বাজার মূল্য থেকে কমে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত সরকারের। ভোক্তাদের ক্ষোভ, নিম্নবিত্তের পুষ্টির কথা বিবেচনা করে কর্মসূচি চালু রাখার পরামর্শ। এবং বসন্ত বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালির ফুল চাষিরা। পরিচর্যায় কাটছে সময়, শত কোটি টাকার ফুল বিক্রির আশা। এই ছিল ভোরের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।